প্রিয় দর্শক, আমন্ত্রণ। আপনারা দেখছেন নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। আজকের বিষয় নিরাপদ দুধ উৎপাদন ও আহরণে করণীয়। দর্শক, আজ দেখবেন আমাদের অনুষ্ঠানের 21তম পর্ব। আজকের পর্বে আলোচক হিসাবে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আসরুজ্জামান, অধ্যাপক, ডেইরি বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আরও আছেন আমাদের সাথে এস.এম. খুশবুল আলম, ব্যবস্থাপক ও ইনচার্জ বিপণন, মিল্কভিটা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আজকের পর্বের উপর আমাদের সহকর্মী পাঠানো ছোট্ট একটি ভিডিও ক্লিপ রয়েছে, চলুন দেখে আসি। খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের 21তম পর্ব, এবং আজকের পর্বের বিষয় নিরাপদ দুধ উৎপাদন ও আহরণে করণীয়। দর্শক, শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী নারী পুরুষের জন্য দুধ একটি আদর্শ খাবার, কিন্তু সেই দুধটি হতে হবে অবশ্যই নিরাপদ। নিরাপদ দুধ উৎপাদন ও আহরণ নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা কি ভাবছেন, চলুন তা জেনে নেওয়া যায়। গমের ভুসি, সয়াবিনের খোল খাওয়াইছি, ভুট্টা ভাঙ্গা খাওয়াইছি, কালাই ভাঙ্গা খাওয়াই অনেক সময়। খাওয়ানোর পরে আমার গাভীর দুধটা বাড়ছিল আর কি। দেখা যায় যে একটা গাভীতে দুধ হয় 15 কেজি, পরে দেখা যায় যে 18-19 কেজি আসছিল। শুরুতে আমি খোল, ভুসি, খের, কাঁচা ঘাস খাওয়াইছি। এই খাদ্যতে আমার দুধের প্রোডাক্ট ভালো আছে আল্লাহর রহমতে। প্রতি গরুতে আমি 2-3 কেজি দুধ বেশি পাইছি। গরুতে কোনো ট্রিটমেন্ট বা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কিনা, তার নির্দিষ্ট উইথড্রল জাতীয় সেটা মানা হয়েছে কিনা, এবং সম্পূর্ণ অটোমেটেড মিল্কিং কলার সিস্টেমে মিল্কিং করা হয়। মিল্কার ইটসেলফ, মিল্কম্যান, সেই ব্যক্তিটাকে রীতিমতো সে ঠিকমতো হ্যান্ড ওয়াশ করেছে কিনা, তার অন্যান্য যে হাইজেনিক মেজারগুলা সেটা ঠিক আছে কিনা, গরুর ওলানটাকে বা বাটটাকে দুধ দহনের পূর্বে রেডি করেছে কিনা, যে পাত্রটাতে রাখতে হবে, এই সামগ্রিক বিষয়টা এই 3টে জায়গায় যদি সব থেকে বেশি গুরুত্ব দেওয়া যায়, তবে মিল্কের কোয়ালিটি শতভাগ ইনশিওর করা সম্ভব। কৃষকদের সংগৃহীত দুধ পরীক্ষা নিরীক্ষা পূর্বক সংগ্রহ করি, এবং এটা আমাদের একটা দুধ শীতলীকরণ কেন্দ্র আছে, ওইখানে আমরা এটা সাময়িকভাবে জমা রাখি। পরে আমরা ওই দুধটা বিশেষায়িত ট্যাঙ্কারের মাধ্যমে প্রক্রিয়াজাত কারখানায় নিয়ে আসি। কমিটি সেটা রিসিভ করে। কোয়ালিটি যদি আপ টু দা মার্ক হয়, তখন হয় কি আমরা এটা তরল দুধ উৎপাদন এবং তরল দুগ্ধজাত পণ্য উৎপাদনও আমরা এটা প্রক্রিয়াজাত করি। অর্গানোলেপটিক, মাইক্রোবায়োলজিক্যাল, কেমিক্যাল এবং মাইক্রোবায়াল টেস্ট করে থাকি। যখন আমরা নিশ্চিত হই যে এটা আসলে ভোক্তা সাধারণকে দেওয়ার জন্য, তখন আমরা এই তরল দুধটা বাজারজাত করার পূর্বে আমরা আবার এটাকে সেন্ট্রাল ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করি। যখন দেখি এটা সেফ ফর দা সিটি ডুয়েলার্স, তখন এটা বাজারজাত করে। আমরা যখন তরল দুধটা রিসিভ করার পর আমরা যে ডিসপ্লে সেন্টারে যেটা ডিসপ্লে করি, সেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী যে টেম্পারেচারের প্রোডাক্টটা থাকার কথা, আমরা সেম টেম্পারেচারে আমরা ডিসপ্লেতে রেখে দেই। দুধের ক্ষেত্রে মেইন সমস্যা হয় দুধটা কেটে যায়। কাস্টমার যদি মনে করেন যে না, দুধটাকে আমি রিটার্ন করতে চাই, সেক্ষেত্রে উনি ওই জাল দেওয়া দুধও যদি আমার এখানে নিয়ে আসছে, ওই প্রোডাক্টের এগেইনস্টে আরেকটা প্রোডাক্ট প্রোভাইড করি। কাস্টমারের প্রতি আমার সাজেশন থাকবে, বাজার করার লাস্ট স্টেজে যদি দুধটা কালেক্ট করে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো সহজেই সমাধান করা যায়। প্রিয় দর্শক, নিরাপদ মিল্ক উৎপাদন ও আহরণ নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা কি ভাবছেন, তা আমরা জেনে নিলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য সুস্থ জীবন, এশিয়ান টিভি, ঢাকা। আমরা দেখলাম আমাদের সহকর্মী পাঠানো আজকের পর্বের উপর একটা ছোট্ট ভিডিও ক্লিপ, যেখানে আমাদের অনেকগুলা তথ্য আমরা এখানে পেলাম নিরাপদ দুধের জন্য। আমি প্রথমে আসবো জনাব খুশবুল আলম, আপনি মিল্কভিটাতে আছেন। আপনার কাছে প্রথমে আমি জানতে চাই যে এই যে নিরাপদ দুধ, উনি বলেছেন যে নিরাপদ দুধ কাকে আমরা বলবো, এই নিরাপদ দুধ উৎপাদনে মিল্কভিটা বা কোঅপারেটিভ আসলে কতটা ভূমিকা রাখছে নিরাপদ দুধ তৈরির ক্রাইটেরিয়াগুলোকে মেনে চলার জন্য, একটু যদি বলেন আমাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাকে স্টুডিওতে ডেকেছেন। এই জন্য আমি এশিয়ান টিভির কলাকুশলী এবং যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে মিল্কভিটা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এটার আসলে বলতে গেলে এটা ব্র্যান্ড নেম হচ্ছে মিল্কভিটা। বেসিক্যালি এটার মূল নাম হচ্ছে বাংলাদেশ মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, অর্থাৎ বাংলায় বললে এটা হচ্ছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। তো আমাদের প্রত্যেকটি অ্যাক্টিভিটিস সমবায়ের মাধ্যমে হয়, আমরা সমবায় ভিত্তিতেই কাজগুলো করে থাকি। তো আমাদের সমবায়ের ভিত্তিতে দুধ উৎপাদন সহ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট এক্সারসাইজ করি, আমাদের যাতে কাস্টমাররা ফ্রেশ দুধ পায়, এবং পাশাপাশি যারা রুট লেভেলে আছেন, যারা দামটাও যেন ভালো পায় কৃষকরা, সেই কাজটা নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। তো আমরা প্রাথমিক স্টেজে প্রথমে আমরা করি কি, আমরা একটা প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি গঠন করি। সেটা যারা স্টেক হোল্ডার থাকে, বিশেষ করে যারা গবাদি পশু পালন করেন,
এবং প্রান্তিক খামারি তাদেরকে নিয়ে আমরা এই সমবায় সমিতি গঠন করি। এটার নাম হচ্ছে বাংলাদেশ প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি। এই সমিতির দুধটা কিন্তু এই যে সমিতির একটা নির্দিষ্ট জায়গাতে এটা দুধটা তারা কালেকশন করে নিয়ে আসেন, এটা হচ্ছে আমাদের কালেকশন পয়েন্ট। এই সমিতির যে ম্যানেজার থাকেন ওনাকে আমরা প্রাইমারি যে ট্রেনিংগুলো দেওয়া হয় সেই ট্রেনিংগুলো আমরা তাদেরকে প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। ওই সমিতির দুধগুলো কিন্তু উনি ওখানে নিয়ে আসেন এবং সেখান থেকে দুধটা প্রাথমিক পরীক্ষা করার পর সেই দুধটা চলে যায় চিলিং সেন্টারে। সেখানে আমাদের ম্যানেজার থাকেন, একজন ইনচার্জ থাকেন এবং ল্যাব থাকেন। সেই ল্যাবে কিন্তু দ্বিতীয় ধাপে টেস্ট করা হয় যে আমার যে সমিতির ম্যানেজার যে দুধটি দিয়েছিলেন সেই দুধটা ঠিক আছে কি না। তখন টেস্ট করার পর যদি কনফার্ম হয় যে না দুধটা ঠিক আছে, এরপর সে দুধটা নিয়ে আমাদের উনি রিসিভ করেন, করে এটাকে বিলো 4 ডিগ্রিতে ঠান্ডা করেন বা প্রসেস করেন। সেই চিলিং সেন্টার থেকে দুধটা চলে আসে আমাদের মূল কারখানায়। কারখানায় আসার পর ওই চিলিং সেন্টারের ম্যানেজার দুধটা যে টেস্ট করেছেন সেটা সঠিক আছে কি না আবার পুনরায় টেস্ট করা হয়। কনফার্ম হওয়ার পর আবার কারখানা দুধটা রিসিভ করেন। রিসিভ করার পর এই কারখানা ঠিক রিসিভ করার 12 ঘন্টা বা 14 ঘন্টার মধ্যে এটা পুনরায় আবার আমাদের প্রসেসিং ফ্যাক্টরি রয়েছেন ঢাকাতে, সেই প্রসেসিং ফ্যাক্টরিতে প্রেরণ করেন। ঢাকাতে আসার পর ঢাকা আবার ওইটাকে আবার টেস্ট করেন যে ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা। যদি কোয়ালিটি ঠিক থাকে সেটাকে আবার আমরা প্রসেস করে এটাকে আমরা মূল ভ্যাটে রেখে দিই মার্কেটিংয়ের জন্য। মার্কেটিংয়ে দেওয়ার আগে, প্যাকেজিং করার আগে এটা ফাইনালি কোয়ালিটি টেস্ট করা হয় যে এটা কোয়ালিটি আপ টু দ্য মার্ক বা ঠিক আছে কিনা। যদি কোয়ালিটি বলে যে ঠিক ওকে আছে, তারপর এটা প্যাকেজিং ইউনিটে চলে যায় এবং ভোক্তার কাছে পৌঁছানোর জন্য রেডি হয়ে যায়। এখন আমাদের মেইন যে বিষয়টা, আমরা কিন্তু সমবায় সমিতির যে সদস্যগুলো রয়েছেন এই সদস্যর বাইরে কোনো দুধ আমরা রিসিভ করি না। কারণ হচ্ছে আমরা যে ফরিয়াদের কাছ থেকে অথবা খোলা বাজার থেকে কোনো দুধ আমরা রিসিভ করি না। আচ্ছা, এখানে একটু আমি ইন্টারাপ্ট করতে চাই। আপনি লম্বা একটা ধাপ বললেন, জি। এই লম্বা ধাপটা কমপ্লিট করতে কতক্ষণ সময় নেন আপনারা? এই লম্বা ধাপটা টোটাল সময় লাগে আমাদের 14 ঘন্টা বা 15 ঘন্টা সময় লাগে। আমরা প্রথমে কালেকশন করে চিলিং সেন্টার থেকে সব মিলায় ফ্যাক্টরিতে আসতে আমাদের 14 থেকে 15 ঘন্টা আপনার সময় কাছে লাগে। পরে আসবো আমি, ঠিক যে আপনারা কি জন্য নেন না বাইরে থেকে এটা পর্যায়ে জি, যাব। thank you. তার আগে আমি একটু আসতে চাই ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আপনার কাছে। আমরা ভিডিওতে দেখছিলাম একজন খামারি বলতেছিলেন যে খাবারের সাথে দুধ উৎপাদনের একটা সম্পর্ক হয়ে গেছে। আপনার কাছে প্রথমে আমি জানতে চাই যে নিরাপদ দুধ তৈরির ক্ষেত্রে গাভীর স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এশিয়ান টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই মিল্ক হাইজিন এবং মিল্ক হেলথ, মিল্ক এই রিলেটেড একটা প্রোগ্রাম করার জন্য। তো আপনি যথার্থই বলেছেন। আমার সহ আলোচক যে বিষয়টা বলছিলেন যে ওনারা যে প্রসেস বলতেছেন একটা মিল্ক কালেকশনের আসলে পরে, মিল্কিংয়ের পরে, তো বিফোর ডিউরিং প্রোডাকশন অথবা বিফোর মিল্কিং এই যে বিষয়টা যেটা হলো অ্যানিমেলের হেলথ, এটা নিরাপদ দুধ উৎপাদনে কতটুকু প্রভাব ফেলে, এটা আসলে কী বলবো যে এটা বিরাট প্রভাব ফেলে সত্যিকার অর্থে। যে আমরা জানি যে মিল্ক আইডিয়াল ফুড, এটা আইডিয়াল ফুড শুধুমাত্র মানুষের জন্য না, এটা আইডিয়াল ফুড অ্যাজ ওয়েল এজ মাইক্রো অর্গানিজমস, ব্যাকটেরিয়া, ভাইরাস এদের জন্য। তো এই কারণে এটাকে আমাকে যদি সেফ করতে চাই অ্যানিমেলটাকে ডিজিজ ফ্রি হতে হবে। কেন ডিজিজ ফ্রি হতে হবে? কারণ অ্যানিমেলে কিন্তু যদি ডিজিজ থাকে, এই অ্যানিমেলের এই ডিজিজ কিন্তু মিল্কে ট্রান্সমিট করতে পারে। তো অ্যানিমেল যদি ট্রান্সমিট করে, আপনি এই দুধ যদি আমরা ডিজিজ কন্টেইন মিল্ক যদি আমরা খাই, এটা অ্যানিমেলের হিউম্যানের নানা ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া যদি ডিজিজড কোনো একটা অ্যানিমেল ডিজিজড হয়, তাহলে ওই অ্যানিমেলের, ওই ফার্মের যে আরও অ্যানিমেল আছে ওইখান থেকে কিন্তু কন্টামিনেট হওয়ার সুযোগ থাকে। দ্যাট মিনস পুরো ফার্মটা কিন্তু দুধটা তো একসাথে মেশানো হচ্ছে। জি, রাইট, এটা কিন্তু এটা কন্টামিনেট হওয়ার সুযোগ থাকে। তো এই যে বিশেষ করে অ্যানিমেল হেলথ যদি ঠিক না থাকে, অ্যানিমেলের স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আসলে আমরা প্রপার যে স্বাস্থ্যসম্মত মিল্ক পাবো না। স্বাস্থ্যসম্মত মিল্ক না পেলে তো আমরা কনজিউমারকে আসলে তার মানে নিরাপদ দুধের প্রথম শর্ত হলো গাভী সুস্থ হতে হবে। এখন আপনার কাছে আসবো যে গাভী সুস্থ থাকলো, গাভীর খাবারটা কতটা সুস্থ হতে হবে, যদি একটু খাদ্য সম্পর্কে আমাকে বলেন। রাইট, আমরা আসলে দুধ উৎপাদন এবং কি বলবো আপনি দুধের গুণাগুণ যদি আমরা ঠিক রাখতে চাই, নিঃসন্দেহে যে অ্যানিম্যাল ফিড এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমরা খুব বেশি মেনটেন করা হয় না যে আসলে একটা অ্যানিমেলের কতটুকু ফিড প্রয়োজন, কতটুকু কোয়ালিটি ফিড প্রয়োজন, এটা কিন্তু আসলে আমাদের খামারিরা ক্যালকুলেশন করে দেয় না। দুইটা ফ্যাক্টর আসলে কনসিডার করতে আপনি নিশ্চয়ই জানেন যে অ্যানিমেলের নিজস্ব একটা চাহিদা আছে, এটার জন্য নিউট্রিশন দিতে হয়, এবং অ্যাজ ওয়েল এজ সে প্রোডাকশন দিচ্ছে, কিন্তু মিল্ক প্রোডাকশন দিচ্ছে। তো দুইটা ফ্যাক্টর। তো যখন আমরা খাবারটা দিব, এই খাবারটা এই দুইটা ফ্যাক্টরকে কিন্তু কনসিডার করে আমরা খাবার দেব, এবং এটা হতে হবে অবশ্যই এটা হতে কি বলবো এটাকে যে ফ্রেশ ফিড অথবা এটা ডিজিজ ফ্রি ফিড। যদি ফিডের মধ্যে কোনো ধরনের কোনো
কন্টামিনেশন থেকে থাকে। ধরেন এখন বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের এই যে খামারিটা বললেন যে মিল্ক প্রোডাকশনের জন্য যে খামারি এই প্রোটিন কনসেন্ট্রেটের কথা বললো, বিশেষ করে সয়াবিন মিল, বললো, তারপর হচ্ছে আপনার মাস্টার্ড অয়েল কেক, তিল অয়েল কেক, এটার কথা বললো কিন্তু আমাদের একজন খামারি আমরা প্রতিবেদন দেখলাম। এটা খাওয়ালে যেহেতু প্রোটিন কনসেন্ট্রেট ডেফিনেটলি মিল্কের প্রোডাকশনের সাথে রিলেটেড। কিন্তু এই প্রোটিন কনসেন্ট্রেটের সাথে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে যে কোয়ালিটি প্রোটিন কনসেন্ট্রেট অথবা কোয়ালিটি ফিড আমি দিচ্ছি কিনা। কারণ এই প্রোটিন কনসেন্ট্রেটের কিন্তু সমস্যা আছে, আপনি জানেন, যেহেতু হাই কোয়ালিটি নিউট্রিশন থাকে এখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাল গ্রোথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে প্রোটিন কনসেন্ট্রেটের ক্ষেত্রে খুব কেয়ারফুল হতে হবে। যদি প্রোটিন কনসেন্ট্রেট আমি মিল্ক প্রোডাকশন বাড়ানোর জন্য দিচ্ছি, কিন্তু এই প্রোটিন কনসেন্ট্রেট যদি কন্টামিনেটেড হয়, বিভিন্ন ধরনের টক্সিন ম্যাটেরিয়ালস থাকে, আপনারা জানেন যে সয়াবিন মিলের মধ্যে আফলাটক্সিন থাকতে পারে, অথবা আমাদের যে প্রোটিন কনসেন্ট্রেট আফলাটক্সিন যদি চলে আসে এটা মিল্কের মধ্যে আসতে পারে, অ্যাজ ওয়েল এস এটা কিন্তু আমাদের মানে বিশেষ করে হিউম্যান হেলথের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হতে পারে। ইদানিং আমরা আরেকটা জিনিস দেখছি যে খামারিরা সাইলেজ তৈরি করছে, কিন্তু তো সাইলেজ যে বিষয়টা, সাইলেজ কিন্তু এটা অ্যানারোবিক ফিড, এটা নির্দিষ্ট টেকনিক আছে। এটা এখন সাইলেজ কিন্তু বাংলাদেশে দেখবেন যে অনেক জায়গায় বেশ জনপ্রিয়। তাহলে সাইলেজ কিন্তু আপনাকে অ্যানারোবিক এনভায়রনমেন্টে করতে হবে এবং এটার পিএইচ, এটার টেম্পারেচার, এটার অ্যাসিডিটি সব মেনটেন করে করতে হবে। যদি ঠিকমতো আপনার সাইলেজ কোয়ালিটি ভালো নয়, তখন কিন্তু পিট্রিফেকশন হয়ে যায়, পচন হবে। এদের পচন যে দুধের মধ্যে সে এটা কিন্তু ডিটারিয়েট করবে আপনার মিল্কের কোয়ালিটি। ধন্যবাদ। তো এই বিষয়ে আসলে খাদ্যের আসলে মানে এটা গুরুত্ব অপরিসীম। মানে নিরাপদ দুধ পাওয়ার প্রথম শর্ত হলো গাভীর সুস্থ, মানে ভালো একটা উত্তম সুষম খাবার এবং তার সুস্থ দেহ। আমি এবার আবারও আসতে চাই খুশবুল আলম মিলবির আপনার কাছে। আপনি আমাদের মিল্ক পরবর্তী কথাটা বলছেন, আমি একটু আসতে চাই যে এই যে আপনি বললেন যে আপনাদের সমবায়ভুক্ত খামারি, তাকে কি আপনারা একটা নিরাপদ দুধ দহন করতে গেলে কি কি করা দরকার, খাবার কীরকম হওয়া দরকার, গাভীর হেলথ কি কতটা এই বিষয়গুলো আপনারা কীভাবে মনিটরিং করেন, একটু যদি অল্প কথাই বলেন। জি, আমাদের এই যে সমবায় আছেন, যে চুক্তিভিত্তিক সমবায় বা আমাদের সমবায়ের বাইরে যেহেতু আমরা দুধটা নিই না, আমরা কন্টিনিউয়াস এটা মনিটরিং করি। এতে তাদের শুধু খাবার না, তাদের ফিডিং, ব্রিডিং, কেয়ার, ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট পুরো বিষয়গুলো কিন্তু আমরা মনিটরিং করি। এবং তাদের আমার একটা প্রশিক্ষণ ডিপার্টমেন্ট রয়েছে আমাদের, সেই প্রশিক্ষণ ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করি। তো এখন আমাদের যে যখন আমরা দুধটা দহন করতে হবে, দুইটা বিষয় আমাদের প্রথম খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে গাভীর স্বাস্থ্য এবং তার নিজের স্বাস্থ্য। গাভী যদি সুস্থ না থাকে তাহলে সেই গাভীর দুধটা কিন্তু কোনোভাবেই দহন করা উচিত হবে না। আর যিনি দহন করবেন তারও কিন্তু স্বাস্থ্যের একটা ব্যাপার আছেন, তিনি সর্দিতে আক্রান্ত হতে পারেন, হাসিতে আক্রান্ত হতে পারেন, কন্টাজিয়াস কোনো ডিজিজ থাকতে পারে, তো তাকে কিন্তু এই ধরনের লোক দিয়ে দুধ দহন করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে গাভীর স্বাস্থ্য এবং যিনি দহন করবেন তার স্বাস্থ্য। তো আমরা এটা তো গেল স্বাস্থ্যগত বিষয়। এরপর আমরা প্রক্রিয়ার মধ্যে আসি যে গাভীর যে পরিবেশে আছেন সেই পরিবেশে দুধ দহনের উপযুক্ত কিনা। অনেক সময় অনেকগুলো গাভী একসঙ্গে থাকে, সেখান থেকে দুগ্ধ দহনের জন্য আলাদা একটা জায়গা আমরা নির্বাচন করি। সেই জায়গাটার ব্যবস্থা করতে হবে, তার পাত্রগুলো কেমন আছে সেটা দেখতে হবে, তার হাইজেনিক অবস্থা কেমন আছে সেটা দেখতে হবে, বিশেষ করে সে নখ কেটেছে কিনা এবং সে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, তার মাথায় সে কোনো হ্যান্ডক্যাপ পরিধান করেছে কিনা, গ্লোভস আছে কিনা হাতে, সবগুলো তার খেয়াল রাখতে হবে এবং পাত্রগুলো নিঃসন্দেহে পরিষ্কার হতে হবে। আর গাভী যখন আমরা দহন করব তখন গাভীর যে আডার যেটা আছে, বাংলায় বলে উলান, তো এই আডারটা কিন্তু গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং এই উলানের যে টিটগুলো রয়েছে, এই টিটগুলো কিন্তু গ্রাম অঞ্চলে অনেক সময় কি করে, এটা সরাসরি দুধ দিয়ে দহন করার চেষ্টা করে বা সরিষার তেল দেয়, কিন্তু এটা কিন্তু সায়েন্টিফিক না। বর্তমান সময় আমরা যে আমাদের যে প্র্যাকটিক্যাল যে নলেজ, সেটা বলছে দুধের যে ক্রিম যদি পাওয়া যায়, যে দুধটা জাল দেওয়ার পর যে শর্টটা থাকে, সেটা দিয়ে যদি গাভীর দুধটা দহন করা হয় তাহলে কিন্তু টিটটা খুব সুন্দর থাকে। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আবার আপনার কাছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। 60 না 60 বেচলে আমার খরচ উঠবে না। তাই যা বাড়িতে নিয়ে বসা।
ও রমজান আলী, আদা কি বাড়িতে বসাইছো? আমি তো সকাল সকাল আদা রাজধানীতে পাঠাই দিছি, ঘরে বসেই বিক্রি করি। কেমনে কি? এগ্রিগেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে ক্ষেতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও, 70 মনে রাখ। আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করবো। হাজারো কৃষকের মতো এগ্রিগেট অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক। এগ্রিগেট বাজার প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। প্রিয় দর্শক, বরাবরের মতো এবারও আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া একটি কুইজ রয়েছে। কুইজের সঠিক উত্তর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন আগামী বুধবারের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সেরা 3 জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার কাছে আবারও আসতে চাই। আমরা শুনলাম যে আসলে এই যে দুধ উৎপাদন, তারপরে অনেক সিস্টেম, এবং একটা সিস্টেম থেকে একটা সিস্টেম যদি আমি ব্রেক করি তাহলে দুধ তার নিজস্ব গুণাবলিতা হারায় এবং নিরাপদ দুধ তৈরি করা খুব কষ্ট হয়ে যায়। আপনার কাছে প্রথমেই জানতে চাই, আপনি একজন ডেইরি বিজ্ঞানের অধ্যাপক এবং এই লাইনে অনেক বছর ধরে কাজ করছেন। এই যে আমাদের যে ডেইরি জোন এলাকাগুলো আছে, সেখানে এই যে ফার্মার্স অ্যাসোসিয়েশন অথবা ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড করলে ভালো হবে, এরকম অনেক কথা আমরা শুনে আসছি। একটু যদি আপনি বলেন যে ফার্মার্স অ্যাসোসিয়েশন অথবা ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড এগুলা কি আসলে নিরাপদ দুধ তৈরির ক্ষেত্রে খামারিদের সহায়ক হবে কিনা, একটু যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে আসলে আমরা জানি যে মিল্কের শেলফ লাইফ এটা কিন্তু খুবই কম, অল্প সময় দুধ ভালো থাকে। এ কারণেই এটাকে খুব দ্রুত প্রসেসিংয়ে যেতে হয়। আমাদের ইন্ডিভিজুয়াল খামারি যদি চিন্তা করে দেখি, একটা খামারির মিল্ক প্রোডাকশন হয় 10 লিটার 15 লিটার, এখন আরও বেশি অনেক প্রোডাকশনের খামারি আছে, কিন্তু এই মিল্ক তাদের কিন্তু মিল্ক সংরক্ষণ করার অধিকাংশ খামারির ক্ষেত্রে কিন্তু বিষয়টা নাই কিন্তু, ঠিক আছে। আবার যদি একটু আগে আমার সমালোচক যেটা আলোচনা করতেছিলেন যে ওনারা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করেন, যে গ্রুপ ফর্ম করে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করেন। আসলে এই সার্ভিসগুলোর জন্য কমন যদি ফ্যাসিলিটিস আমরা নিতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই কোঅপারেটিভ যেটা ওনারা যেটা করছেন, যে কোঅপারেটিভ ফর্মে যেটা করছেন, আসলে বাংলাদেশে দেখেন আপনি যে মিল্ক পকেট এরিয়া যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় কিন্তু কোঅপারেটিভ ফর্ম করছে। এই একটাই কারণ আপনি এই যে সবগুলো ফ্যাসিলিটিস যদি পেতে চান, কারণ এখানে গাভীর স্বাস্থ্যের বিষয় আছে, এখানে খাবারের বিষয় আছে, এখানে বিভিন্ন ট্রেনিংয়ের বিষয় আছে। আপনি যান যে সমস্ত জায়গায় ওনাদের খামারি আছে, ওনাদের কোঅপারেটিভ আছে, দেখেন ওইখানকার খামারিরা কিন্তু যথেষ্ট সচেতন। আবার যে সমস্ত জায়গায় এটা নাই, কিন্তু আপনি দেখবেন যে ওই সমস্ত খামারি কিন্তু অনেক কিছুই আসলে জানেন না, এবং তাদের কিন্তু ওনাদের সার্ভিস দিতেও কিন্তু এটা অনেক সুবিধা, ঠিক আছে। এ কারণেই রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট, আপনি জানেন যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড, আমরা অনেকদিন থেকে আমরা যারা এই লাইনে আছি আমাদের একটা চাহিদা ছিল যে বাংলাদেশে এই ধরনের একটা বোর্ড হোক, যেই বোর্ড আসলে সত্যিকার অর্থে আমাদের ডেইরি, আমরা জানি যে একটা দেশের আসলে বলা হয়ে থাকে অ্যাভারেজ মেরিট অফ এ নেশন ডিপেন্ডস অন পার ক্যাপিটা কনজাম্পশন অফ মিল্ক। আসলে আমরা যদি দুধ উৎপাদন বাড়াতে চাই, মিল্ক কনজাম্পশন বাড়াতে চাই, এই ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের আসলে কোনো বিকল্প নাই। যাই হোক, এটা অনেক দেরিতে হলেও সরকারকে সাধুবাদ জানাতে চাই যে এই ধরনের একটা ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড করছে, যার লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা দেখি, আসলে যদিও এটার কার্যক্রম এখনও সেভাবে শুরু করতে পারেনি, যেটা দেখছি যে তাদের দুধ উৎপাদন বৃদ্ধি করা তাদের প্রথম টার্গেট, এবং মিল্ক প্রসেসিং, যাই হোক মিল্ক প্রসেসিং রিলেটেড এই ধরনের ট্রেনিং দেওয়া। আমাদের প্রধান সমস্যা দুধের, যেটা দুধ উৎপাদন করলে বিপণনের একটা বিরাট সমস্যা, বাজারজাতকরণের একটা বিরাট সমস্যা। আসলে ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড হলে এই সমস্ত বিষয়গুলো ইভেন মানে আমাদের যে ভোক্তার যে কতগুলো অধিকার আছে, এবং ভোক্তা আমরা স্বাস্থ্যসম্মত যদি দুধ পেতে চাই, তাহলে আসলে ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের কোনো বিকল্প নেই। আমাদের পার্শ্ববর্তী দেশের যদি আমরা তাকাই, যে ওইখানে কিন্তু ওরা ডেইরি সেক্টরটা কিন্তু বেশ ডেভেলপ, সত্যিকার অর্থে এটা আমাদের মানতে হবে। তাদের ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড আছে বিধায়, এটা কিন্তু অনেক আগে তাদের ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ফাংশনাল বিধায় কিন্তু তারা এই সেক্টরে অনেক ডেভেলপ। আশা করছি সামনের দিনগুলোতে আমাদেরও আসলে হয়তো বা আমরা ডেভেলপ করতে পারবো। আসাদুজ্জামান, আবারও আসতে চাই SM ঘোষ বলে আপনার কাছে। আমাদের দর্শকদের একটা প্রশ্ন আছে, আপনি অনেক সময় পরীক্ষার কথা বললেন। একজন দর্শক জানতে চেয়েছেন, যদি তার খাবারে আফলাটক্সিন থাকে এবং সেই আফলাটক্সিন সমৃদ্ধ খাবার খেয়ে যদি দুধটা হয়, সেই দুধটা যখন আমরা ভোক্তা চলে আসবে, ভোক্তা কি কোনো উপায় আছে কিনা যে কোথাও যায় সেটা ধরতে পারবে, অথবা কি করলে পরে আফলাটক্সিন তার মধ্যে আসবে না? একটু অল্প কথাই বলুন, তারপর আপনার। ভোক্তা খুব সহজে ধরতে পারবে না, এটা পারবে না। তাহলে আসলে যদি একটা অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, তো কোনো অ্যান্টিবায়োটিকের না, আফলাটক্সিন যদি খাবারে থাকে, সেটা খাবারে থাকে আফলাটক্সিন আছে, এটা থাকলে ভোক্তা ধরতে পারবে না। সেই আমরা যারা সায়েন্টিস্ট আছি বা আমাদের যে ল্যাব আছে, অত্যাধুনিক ল্যাব,
সেই ল্যাবে টেস্ট করলে ধরা যাবে সেটা। এমনি নর্মালি এটা নরমালি ভোক্তা এটা ধরতে পারবে না। আপনার কাছে আমি জানতে চাই যে আমরা শুনলাম আপনি অনেক মিল বিটা প্রাণ অনেক আমরা দুধ উৎপাদন আমরা মোটামুটি একটা পর্যায়ে আছে, কিন্তু তারপরেও আমরা দেখি প্রায়ই মিডিয়ার মাধ্যমে দেখি যে ভেজাল দুধ সাবান দিয়ে তৈরি হচ্ছে, শ্যাম্পু দিয়ে তৈরি হচ্ছে। আপনার কি মনে হয় এটার এই নিউজটার বাস্তবতা কতটুকু, এবং এই আপনারা এত বড় একটা অর্গানাইজেশন, আপনারা এটা প্রতিরোধের জন্য কি কি করতেছেন, বা আপনার জন্য বার্তা কি থাকবে আমার রাষ্ট্রের জন্য, আমার ভোক্তার জন্য, বা যারা তৈরি করে তাদের জন্য কি উপায় এটা প্রতিরোধ খুবই করা যায়? গুরুত্বপূর্ণ, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা একবারই যে অবাস্তব তা না, কিছু আংশিক কিছু সত্য। মানে আমরা যেভাবে ভয় পেয়ে যাই, ভয় পাওয়ার খুব একটা কারণ নেই। মানে খুব বেশি আমাদের রুট লেভেলে যে বর্তমান যে আমাদের যে খোলা বাজারে বা রুট লেভেলে যে দুধটা ভেজাল দিচ্ছে, এটা মূলত তারা ওয়াটার অ্যাড করে। মূলত বাংলাদেশে দুধের যে বাজার, সেই বাজারে মেইন যে ভেজালটা তারা দিচ্ছেন সেটা মূলত ওয়াটার অ্যাড করে। ওয়াটার এটা খুব শরীরের জন্য খুব বেশি ক্ষতিকর না। যদি পানিটা দূষিত হয় তো ফুটানোর পরে এটা খুব একটা ক্ষতিকর কিছু থাকে না এটার মধ্যে। তার মানে কি আমরা ধরে নিব যে মিল কোঅপারেটিভ এলাকা যেখানে আছে সেখানে সাবান দিয়ে দুধ তৈরি করা সম্ভব না? এটা একটা যেহেতু এটা ন্যাচারাল একটা জিনিস, দুধ মাংস ডিম, এটা সহজে আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এর সাথে আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনারা খামারি লেভেলে একদমই কাজ করেন, এই খামারি লেভেলে এখন নিরাপদ দুধ উৎপাদনের প্রধান চ্যালেঞ্জটা কোথায় একটু যদি বলেন। এখন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের খামারির যে অনেক খামারি আছেন যারা শিক্ষিত আছেন, কিন্তু বেশ কিছু খামারি শিক্ষিত নয়, তাদেরকে আমাদের এখন খাবারের মাঝখানে প্রথম যে চ্যালেঞ্জটা দেখতেছি আমি, যে গোখাদ্য যেটা মারাত্মক সংকট চলতেছে সারা পৃথিবীতে, খাবারের খুব সংকট, এবং গোচারণ ভূমি। তা আমাদের যে নগরায়ণ হচ্ছে, দ্রুত নগরায়ণ হচ্ছে, কিন্তু আমাদের যে গরুর যে খাবার যে তৈরি করবো আমরা, যে আমাদের কৃষি ল্যান্ড দিন দিন কমে যাচ্ছে, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কিছু শিক্ষিত লোক আসছেন এই ডেয়ারি সেক্টরে, কিন্তু বেশিরভাগই এখনও অশিক্ষিত লোক যারা আছেন তারাই কিন্তু মূলত ফার্ম পরিচালনা করেন। অনেক সময় তারা সুস্থ গাভী দুধ তারা বুঝতে পারেন না যে কোন সুস্থ অসুস্থ বুঝতে পারেন না। অনেক সময় তারা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছেন, তো সেই অ্যান্টিবায়োটিক কোনো অ্যান্টিবায়োটিকের রেসিডিউ 3 দিন থেকে 7 দিন পর্যন্ত থাকে, তার আগেই তারা দুধটা নিয়ে আসতেছেন। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, সবচেয়ে মানে ইসের জন্য। আর একটা ন্যায্য মূল্য পাচ্ছেন না, ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না যারা রুট লেভেলে আছেন। ফরিয়াদের একটা দূরত্ব রয়েছেন, এবং কিছু মধ্যস্বত্বভোগী তারা এটা দাদন ব্যবসা করে তাদেরকে হ্যারাস করছেন। আর বিশেষ করে দুধ যে এটা পেরিশেবল আইটেম, জানেন আপনি, দুধ কিন্তু পচনশীল একটা দ্রব্য, তো এটা যেহেতু খুব দ্রুত পচে যায়, তো সে কারণে এদের সংরক্ষণের একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের, যে রুট লেভেলে এটাকে সংরক্ষণ করা এবং এটাকে যথাযথভাবে ঠান্ডা করে প্রসেস করা, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য। আর ভেজালটা যেটা বললেন, ভেজালটা আসলে বর্তমান সময় যেটা আমরা চারিদিকে শুনতেছি, এটা কিন্তু আসলে ওইভাবে নেই। গভর্নমেন্ট তো আমরা 3টা পর্যায়ে কিন্তু ভেজাল একটা ব্যবস্থা, গভর্নমেন্ট যেমন বিএসটিআই রয়েছে, প্রতিরোধের উপায় তো হচ্ছে, যেহেতু বিএসটিআই তো আমাদের কন্টিনিউয়াস মনিটরিং করতেছে আমাদেরকে। আমরা যারা ব্র্যান্ডের দুধ তৈরি করি, একবার রুট লেভেলে হয়তো এটা পুরোপুরি রিকভারি করা যাচ্ছে না, কিন্তু আমরা যারা ব্র্যান্ডে যারা দুধ তৈরি করছেন, খোলা বাজার থেকে কিন্তু এই ধরনের দুধটা না কেনাটাই বেটার। যদি কেউ দুধ কিনতে চায়, তারা যেন নিজস্ব কোনো অথেন্টিক ফার্মার থেকে, অথেন্টিক ফার্ম থেকে তারা দুধটা নিতে পারে, না ব্র্যান্ডের কোনো কোম্পানি থেকে তারা দুধটা খাবে। ধন্যবাদ আপনাকে। আবার আসতে চাই ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আপনার কাছে। দর্শকদের আরেকটা প্রশ্ন রয়েছে যে গুঁড়ো দুধ দিয়ে তরল দুধ তৈরি করে বাজারে বিক্রি করা হয় নামি দামি কোম্পানি ব্র্যান্ড দিয়ে, এটা আপনি এজ এ একজন প্রফেশনাল হিসাবে আপনি কতটুকু এটা বাস্তবতাটা বলেন, আর আসলে এতে স্বাস্থ্য ঝুঁকি কতটুকু আছে, বা নিরাপদ দুধের সংজ্ঞায় সেটা পড়বে ধন্যবাদ কিনা? আপনাকে। আসলে এটার কিন্তু আমরা একটা বৈধতা দিয়ে রাখছি। আপনি ওই যে এখানে একজন, হ্যাঁ, যেহেতু উনি এই লাইনে আছেন, উনি ভালো বলতে পারবেন এটা বিষয়টা, যে আমরা কিন্তু ইদানিং দেখি যে আপনি ইদানিং দেখবেন যে প্যাকেটের গায়ে টোন্ট মিল্ক লেখা, টোন্ট মিল্ক ইদানিং দেখবেন যে টোন্ট মিল্ক, হ্যাঁ, এটা আমরা অহরহই। অনেক কোম্পানি আছে দেখবেন যে যেটা স্ট্যান্ডার্ড মিল্ক, যেটা এটা আপনি পাবেনই না। আপনি টোন মিল্ক, অধিকাংশ মিল্কই টোন মিল্ক, এবং প্রাইস খুব কিন্তু কাছাকাছি। টোন মিল্ক হচ্ছে কি, টোন মিল্ক এটা আপনার একটা বৈধতা দেওয়া, যে আপনি গুঁড়ো দুধ এর সাথে মিশিয়ে, মিল্কের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে আপনি দুধ তৈরি করার একটা বৈধতা, এটা আমাদের সরকার দিয়ে রেখেছে। যদি ব্যক্তিগতভাবে আমি এটা একদম ঘোরতর বিরোধী। এটা আসলে আমার যতটুকু প্রোডাকশন ছিল আমরা এটা নিয়ে, এখন এই যেই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছে, সত্যিকার অর্থে আমি যদি গুঁড়ো দুধের কোয়ালিটি না জানি, আমাদের পার্শ্ববর্তী থেকে দেশ গুঁড়ো দুধ আসে যেখানে 170 থেকে 220 টাকার মতো কেজি। আমাদের বাংলাদেশে যেখানে ওনারা গুঁড়ো দুধ তৈরি করেন, স্কিম মিল্ক পাউডার তৈরি করেন, যেটা 500+ যেটা কেজি, কিন্তু 220 টাকাতে আসতেছে কিন্তু। এবং এই দুধে আসলে কি আছে কি না আছে, এটা কিন্তু এই বৈধতার ভিতরে আমাদের অনেক কোশ্চেন রয়েছে। এই জিনিসটা যখন আসলে মানে যারা এটাকে বৈধতা দিয়েছে, যে এটা বিএসটিআই এর সঙ্গে জড়িত ছিল,
যারা আসলে যেই এটা তো একটা ফোরামের মধ্য দিয়ে নিশ্চয়ই গেছে, তো নিশ্চয়ই ওনারা আসলে দেশের চাহিদাকে মাথায় রেখে বিষয়টা হয়তো বা করছেন। কিন্তু এখান থেকে কিন্তু আপনি মানে যে প্রশ্নটা আমাকে করলেন, এটা নিঃসন্দেহে এটা আমাদের একটা চিন্তার বিষয়। ধন্যবাদ আপনাকে। এর সাথে আমরা একটু জানতে চাই যে যদিও একটু কথায় চলে আসছিল যে এই যে আমাদের ভেজাল দুধ বলি আর বা এই যে আপনি যেটা আমরা গরু দুধ বলি, সেখানে দামের খুবই বৈষম্য হয়। দেখা যাচ্ছে যে যেমন আমি দেখছি যে যেগুলো ডেইরি জোন এলাকা, সেখানে দুধের কেজি বিক্রি হচ্ছে 40 টাকা, সর্বোচ্চ 50 টাকা খামারি লেভেলে, অথচ সেই খামারি বাজার আমরা যখন দুধ কিনতে যাই তখন সেটা 70-80 টাকা হয়ে যাচ্ছে। তো এই যে বাজার দরের বৈষম্যটা কেন হচ্ছে একটু যদি আপনি বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে এটা একটা বড় চ্যালেঞ্জ, সত্যিকার অর্থে আমাদের এই ডেইরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের মার্কেটিং ব্যবস্থা কিন্তু বিশেষ করে মিল্ক মার্কেটিং সিস্টেমটা এখনো আমরা অর্গানাইজ করতে পারিনি। যে সমস্ত জায়গায় ওনাদের কোঅপারেটিভ আছে সেই সমস্ত জায়গায় খামারিরা আসলে দাম পাচ্ছে, আর যে সমস্ত জায়গায় কোঅপারেটিভ নাই এটা আসলে কারো হাতেই নাই, বুঝতে পারছেন? যে কারণ যেহেতু মিল্কের শেলফ লাইফ খুবই কম, অল্প সময়ের জন্য, এটা খামারিটা চাইলেই কিন্তু রাখতে পারবে না যে আজকে ঠিক আছে আমি সকালে দাম পাচ্ছি না, আমি বিকালে রাখবো। এটা বিকালে তার রাখার কোনো সুযোগ নাই, অথবা আমি আজকেরটা আগামীকালকে বিক্রি করব, এটা তার কোনো সুযোগ নাই। অনেক সময় এই যে উনি বললেন যে মধ্যস্বত্বভোগী যারা আছেন, ফড়ি আছেন, অনেক সময় তাদেরকে বাধ্য করে, ঠিক আছে, তারা যদি দুধ না কেনে তাহলে তারা তো এটা রাখতেও পারছে না, তাহলে বাধ্য হয়ে তারা কিন্তু কম দামে বিক্রি করছে। আমাদের এই ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড যেটা হচ্ছে, সত্যিকার অর্থে এটা যদি ফাংশনাল হয়, আমার মনে হয় আমরা আমাদের খামারিরা ন্যায্য মূল্য এটা নিশ্চিত করতে পারবে, এবং সত্যিকার অর্থে আমাদের ডেইরি ডেভেলপমেন্ট যেটা বললেন এটা আসলে ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একই কোশ্চেন জানতে চাই যে আপনি যেহেতু সমবায় নিয়ে কাজ করেন, উনি বলছে যে সমবায়ভুক্ত খামারিরা ন্যায্য দাম পায়। আসলে কি প্রত্যেকটা খামারি ন্যায্য দাম পায়? আর সমবায়ের বাইরে যিনি, এরকম তো অনেকেই আছে যে আপনি সমবায়ে ঢুকতে পারছেন না সে, বাট তার দুধ প্রোডাকশন হচ্ছে, তাদের দুজনের মধ্যে দামের ফারাকটা কোথায়? খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। আমরা দুধটা, আপনি জানবেন মিলভিটা কিন্তু আমরা একটা পয়েন্টের উপর দাম দিই। দুধের যে কোয়ালিটি, দুধের যে ফ্যাট কোয়ালিটি, এসএনএফ কোয়ালিটি, এটার উপর আমরা দাম নির্ধারণ করি। এখন ঢাকায় যে দুধের দামটা হবে সেটা কিন্তু শুধু সে দিনাজপুরে যে একই দাম পাবে, কারণ হচ্ছে আমরা দুধের যদি কোয়ালিটি ঠিক থাকে আমরা কয়েকটা প্যারামিটার নির্ধারণ করি যে এর ফ্যাট এত হতে হবে, এসএনএফ এত হতে হবে, সিএলএর এত হতে হবে, তো সেটার উপর আমরা দামটা কিন্তু দিয়ে থাকি। তো সে কারণে যেটা বললেন ডক্টর আসাদুজ্জামান, যে সমবায় ভিত্তিতে যেখানে আমাদের প্রায় 54টা প্ল্যান্ট এখন রানিং অবস্থায় আছে, এবং আমাদের আরও প্রায় 10টা প্ল্যান্ট আমরা করার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। তো এই 54টা প্ল্যান্টে যে দুধটা আসতেছে ওই এলাকা থেকে সেম দামই তারা পাচ্ছেন, সেম দাম, কাজেই দামের কোনো ডিফার আমরা করতেছি। তাহলে আপনার কাছে আমি জানতে চাই, যেখানে আপনাদের প্ল্যান্ট নাই, যেখানে কোঅপারেটিভ নাই, সেখানে ন্যায্য দাম পেতে খামারিদের বা যারা নীতি নির্ধারণী আছেন তাদের কি করণীয়? হ্যাঁ, এইখানে একটু আমাদের যে বলেন যে অনেক যে পরিবহনের সমস্যা আছে বা ওখানে একটু রুরাল এলাকা, সেই ক্ষেত্রে আমরা তো গভর্নমেন্ট থেকে, যেহেতু গভর্নমেন্ট প্রতিষ্ঠান মিলভিটা, যেখানে আমরা এরকম দেখি যে দুধের দাম খুবই কম, মানে বিলো স্ট্যান্ডার্ড, মার্কেট থেকে অনেক কম, সেখানে কিন্তু আমরা ফ্যাক্টরি করার চেষ্টা করি। কারণ হচ্ছে আমাদের তো লাভ করতে হবে, আমরা তো আলটিমেটলি রাষ্ট্রকে কিছু দেবো, সমবায়দেরকে কিছু দেবো, গ্রামের রুট লেভেলে যারা আছেন তারাও যাদের দামটা পায়, এটা কিন্তু সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু মিলভিটা একটা বড় ধরনের গোল আমাদের। তো সেই কারণে যেখানে আমরা দুধের এই ধরনের সংবাদ পাই যে না এই এলাকাতে ডেভেলপমেন্ট হয় নাই বা এই এলাকাতে দুধের দাম খুবই কম আছে, সেখানে কিন্তু আমরা ওই মিলভিটা প্ল্যান্ট করার চিন্তা ভাবনা করি এবং করি আমরা তাই। তো আমাদের যে 54টা প্ল্যান্টে যে দুধ আসতেছেন, তো দুধের দাম কিন্তু তারা যেভাবে পাচ্ছেন, যদি কোনো জায়গায় আমরা সার্ভে করে দেখি যে না এই জায়গার থেকে আমাদের মনে হচ্ছে যে না দুধের দামটা খুবই কম আছে, তো আমরা সেখানে আবারও গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা প্ল্যান করতে। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। লাস্টের একটা প্রশ্ন আপনার কাছে প্রথমে জানতে চাই, এই যে নিরাপদ, আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম, নিরাপদ দুধ উৎপাদনের ক্ষেত্রে একজন খামারের ভোক্তার ক্ষেত্রে কি করণীয়, যে আমি একটা নিরাপদ দুধ পাবো, একজন ভোক্তা কি কি বিষয় খেয়াল রাখবে, খুবই সংক্ষেপে বলবেন। আচ্ছা, যেহেতু মিল্ক আসলে মানে প্রথমে আমি বলছিলাম যে এটা আইডিয়াল ফুড, এটা সবার জন্যই আইডিয়াল ফুড। তো যখন একজন ভোক্তা যখন বাসায় দুধটা নিয়ে আসবে, প্যাকেটজাত দুধ বলেন আর খোলা দুধই বলেন, বাসায় নিয়ে এসে, ঠিক আছে, যে পাত্রে তাকে ফার্দার কন্টামিনেশন যেন না হয়, ফার্দার বাসায় যেন কন্টামিনেশন না হয়, যে এটা নিয়ে এসে তার সঠিক টেম্পারেচারে রাখা, এটা যদি হিটের প্রয়োজন হয় তাহলে হিট দেওয়া, এবং এটা রাখতে হলে অবশ্যই এটা যদি প্রিজার্ভ করতে চায় নিশ্চয়ই রেফ্রিজারেটরে। আপনার কাছে জানতে চাই যে খামারের কি করণীয়, এক কথায় বলবেন, 1 মিনিটে, 1 সেকেন্ডে, সরি। খামারিকে সতর্ক হতে হবে, কোনোভাবেই যেন তার মোরালিটি যেন নষ্ট না হয়, যে না এই দুধটা যেন অবশ্যই যেন মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি না হয়, তাকে সতর্ক থাকতে হবে, এবং সবসময় তাকে চেষ্টা করতে হবে যে দুধটা যেহেতু একটা কমপ্লিট ফুড এবং বেবিরা খায়, বাচ্চারা সবাই খায় দুধটা, সেই দুধটা তাকে সেভাবে সতর্ক থেকে তাদের প্রোডাকশনটা দিতে হবে। ওকে, অসুস্থ গরুতে দুধ নেওয়া যাবে না। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, গুজব